ব্লগের শুরুতেই আমি একজনের ভিডিও ভিডিওর প্রথমেই আমি একজনকে দেখালাম, আমার ছোট কন্যা। সে বড়ই অসুস্থ। আজ 10-12 দিন তোমাদের সামনে আমি আসতে পারিনি। মাঝে মাঝে শর্টস দিয়েছি, সেগুলো আগে করা ছিল। তো ও প্রায় 15 দিন হয়ে গেল খুব অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, এবং আমরা বাড়ির সবাই খুব মানসিকভাবে বিপর্যস্ত। ওর শরীরের অসুস্থতার কারণে তো বটেই, আর একটা কারণে হলো চিকিৎসা বিভ্রাটের জন্য খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। মেয়েটার প্রচণ্ড কষ্ট, চোখে দেখা যায় না। আমি কিন্তু রোজই হয়তো আমি কোনো দিন মনিটাইজেশন হয়তো আমার কোনো দিন অন হবে না, কোনো দিন হয়তো আমি এই ব্লগিং করে উপার্জন করতে পারবো না, সেটা আমার মেন লক্ষ্য না। আমার কিছু মনের প্রাণের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, আনন্দের স্মৃতি, কোথায় ঘুরতে যাওয়া, এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, কারণ তোমাদের আমি পরম বন্ধু মনে করি। তো এই যে একটাও যে শর্টস ছাড়ছি না, আজ 10-12 দিন হয়ে গেল বা 7-8 দিন হয়ে গেল। বললাম যে কয়েকটা ছেড়েছিলাম, সেগুলো আমার আগেই করা ছিল। তোমাদের সামনে এসে বসে কথা বলিনি, তোমাদের একটিবার মনে হলো না কেন এই ভদ্রমহিলা আসছেন না, নাইবা আমি কোনো ব্লগার হলাম, কিন্তু মনের প্রাণের আদান প্রদান তো তোমাদের সঙ্গে আমি করি। তো যাই হোক, বুঝতে পারছি তোমরা এখনও আমাকে ঠিক ভালোবেসে উঠতে পারোনি বলেই তো আমাকে তোমরা সাবস্ক্রাইব করো না বা ভালোবাসা দাও না। যাই হোক, সেটা আমার কপালের ব্যাপার, যেটা নিয়ে বলতে বসেছি। দেখো, ও তো প্রায় 2 সপ্তাহ ধরে অসুস্থ। আমি ভিউজের জন্য প্রথম থেকেই তোমাদের জানাতে পারতাম, এবং কোন কোন হসপিটাল বা নার্সিংহোমে আমি নিয়ে গেছি ওকে, সেগুলো আমি ব্লগের মাধ্যমে দেখাতে পারতাম, কিন্তু আমার ভিউজে কিছু এসে যায় না। আজকে তোমাদের সামনে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম ওর প্রসঙ্গে। তার কারণ আমার মনে হয়েছে ঈশ্বরের দয়ায় কিছু রেসপন্স সে পেয়েছে। কি হয়েছিল সেটা আগে বলে রাখি। একদিন ও, তোমাদের আগেই বলেছি, ও ল প্র্যাকটিস করে নতুন, এই বছর খানিক হয়েছে, এখনও নিজের মতন কিছু করে উঠতে পারিনি। তো একদিন ফেরার পর ও বলল ওর বাঁ কাঁধে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তো আমরা ভাবলাম যে হয়তো কোনো কারণে বাসে বা কোথাও ধাক্কা টাক্কা লেগেছে হয়তো। তো যেরকম হয়, অমৃতাঞ্জন ছিল বাড়িতে, মালিশ করে দেওয়া হলো হট ব্যাগ দিয়ে। এই যে হট ব্যাগটা এখনও এখানে পড়ে আছে, দিয়ে সেঁক দেওয়া হলো যাতে একটু রিলিফ পায়, কিন্তু হলো না। ঠিক তার পরের দিন থেকে 100-3.5 মতন জ্বর, এবং জ্বর হলে কি হয়, আমরা প্যারাসিটামল দিই 6 ঘন্টা অন্তর অন্তর, তাই দিতে শুরু করলাম। কিন্তু জ্বর কমছে, কীরকম কমছে বলো তো, ওই 3.5 থেকে 102 হচ্ছে, তার কমে কিন্তু আসছে না। তো ডাক্তারকে দেখানো হলো, এবং কেন দেখানো হলো, পেটে অসহ্য যন্ত্রণা। একটা মানুষকে যদি তুমি স্ট্যাব করো, ছুরি দিয়ে আঘাত করো, যেমন কাটা রক্তপাত হবে, যেরকম যন্ত্রণা হয় না, সেরকম যন্ত্রণা। চিৎকার করছে এবং চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, মানে সেটা চোখে দেখা যায় না, যন্ত্রণা হচ্ছে। তখন আমাদের স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, মেডিসিনের ডাক্তার। উনি একাধিক টেস্ট দিলেন এবং যন্ত্রণা কমার জন্য প্রাথমিক একটা ওষুধ দিলেন, এবং অনেক টেস্ট, তোমার চেস্টের টেস্ট, স্টামাকের টেস্ট, ইউএসজি করতে হবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। আজ পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে ওর 22,000 টাকা, 22,000-এরও বেশি, 22,500 বা 700 এরকম হবে অ্যামাউন্টটা, শুধু টেস্টই হয়েছে। তো সেই টেস্টে আর ইউএসজিতে ধরা পড়লো ওর ফ্যাটি লিভার, কিন্তু সেটা শুধু নয়, ওর চেস্টে ইনফেকশন আছে এবং ইউরিনারি ইনফেকশন।
তো স্টোম্যাক ইনফেকশনও আছে, মানে সারা শরীরে ওর ইনফেকশন। কেন ইনফেকশন জানতে পারলাম, কোটপাড়াতে ও ওই লস্যি খেত আর ফল খেত। হয়তো সেই লস্যিতে কোনো ব্যাকটেরিয়া ছিল, বা মানে ওই টক দই তো অনেক সময় ব্যাকটেরিয়া ফর্ম করে যায় না, ছিল, বা ওই ফল, কাটা ফল, ওই 40 টাকার যে কাটা ফল, তার মধ্যেও কোনো জীবাণু হয়তো লুকিয়েছিল, যেটা ওর সারা শরীরে ইনফেকশন করেছে এবং পেটের অসহ্য যন্ত্রণা। তো ওষুধ আরম্ভ হলো, মানে যেই ডাক্তার ওকে টেস্ট করতে দিয়েছিল, এবং তার মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এসবেরও টেস্ট ছিল, সেগুলো সব কিছুই হয়নি, এইগুলো ধরা পড়লো। তো তারপরে ওনার ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে উনি যে ওষুধগুলো তারপরে প্রেসক্রাইব করলেন, সঙ্গে সঙ্গে ওর পেটে অসহ্য যন্ত্রণাটা আরও 4 গুণ বেড়ে গেল। খেতে পাচ্ছে না, পেট জ্বালা করছে। এবং জানো, যে মেয়ে জীবনে মুড়ি মাখা বা মুড়ি জাতীয় জিনিস খায় না, ও পছন্দ করে না, সেই মেয়ে মুড়ি দিয়ে জল খাচ্ছে, মানে ভাত টাত কিচ্ছু না, শুধু মুড়ি জল, ওয়ারিশের জল আর তোমার রসগোল্লা মিষ্টি, ব্যাস এই খেয়েই ও 2 দিন 3 দিন আছে। এবং যেহেতু ডাক্তার দিয়েছে, আমরা চোখ বন্ধ করে সেই ওষুধ দিয়ে যাচ্ছি। তারপরে ওকে নিয়ে যাওয়া হলো একটি নার্সিংহোমে। নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি যাইনি, আমি গেলে পরে নামটা দেখে মনে রাখতাম, ওই প্রেসক্রিপশানে আছে। নিউ টাউন বা রাজারহাটে ওদিকে। আমার হাজব্যান্ড, আমার নন্দাই এবং আমাদের পাড়ার একটি ছেলে তাকে নিয়ে গেল উবারে করে। তো ওদেরও তো বড় নার্সিংহোম হলো, কিছু ডাক্তার তো থাকে, তাকে দেখবে, দেখে বলবে এই জিনিসগুলো হয়েছে। এবং আমার হাজব্যান্ড তার রিপোর্টসগুলো নিয়ে গেছেন। তো উনি সেরকমভাবে না দেখে রিপোর্টসগুলো জাস্ট মানে ক্যাজুয়াল, মানে দেখতে হয় দেখছে, এরমভাবে দেখে এক্ষুনি অ্যাডমিট করতে হবে, 50,000 টাকা দিন। মানে এটা খুব বিচ্ছিরি লাগলো না, একটা মেয়ে ওই হুইল চেয়ারে বসে কাতরাচ্ছে এবং সমানে কাঁদছে, পেটটা ধরে চেপে আছে। এবং আর একটা কথা, বমি বমি ভাব, এবং যেহেতু পেটে কিছু নেই, মিউকাস, ওই কফ জাতীয় জিনিস বেরোচ্ছিল। সে সমানে বলে যাচ্ছে আপনারা 50,000 টাকা জমা দিয়ে ইমিডিয়েটলি ভর্তি করুন। তো জিনিসটা দেখে ওদের ভালো লাগেনি, কারণ তাদের কাছে দেখলাম, মানে ওরা বলছে দেখলাম যে ওই মেয়েটাকে ছুঁয়েও তারা দেখছে না, শুধু 50,000 করে যাচ্ছে। তো ওকে তখন আমার হাজব্যান্ড রেগে গিয়ে বলে, আপনি দেখুন কিছু ওষুধ দিন যাতে ওর এই যন্ত্রণা থেকে ও রিলিফ পায়। তখন ওরা একটা মোটা টাকা ওই ফিজ নিয়ে বেশি ওষুধ দেয়নি, 3টে ওষুধ দিয়ে ছেড়ে দিল। তো বাড়ি চলে এলো, বলে দিল এই সময়। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, কিছু খেতে হবে, 2টো রসগোল্লা খেয়ে একটা ওষুধ খেলো। ওই ওষুধ দিনে 3টে করে খেতে হবে। কিছু খাওয়ার পর ওর সারা গায়ে এইরকম বড় বড় লাল লাল চাকা চাকা অ্যালার্জি বেরিয়ে গেল, সমানে চুল করছে, মানে বিচ্ছিরি অবস্থা যেন সব জায়গায়, মানে মানুষের যে গোপন জায়গায় কোনো থাকো সেখানেও বিভৎস অ্যালার্জি। আবার সেই ডাক্তারকে ফোন করা হলো এবং উনি একটা ওই অ্যান্টি অ্যালার্জি প্রেসক্রাইব করলেন। ওটা দেওয়ার পর আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল। এবং উনি বললেন যে এই ওষুধটাকে ডিসকন্টিনিউ করতে, মানে ওষুধটা না দেওয়া হয় যেন। সেদিন রাত্রিরে তার এত যন্ত্রণা হতে লাগলো যে ওর বাবাকে বারবার বলতে গেল স্থানীয় কোনো হসপিটালে যেন ওকে ভর্তি করে দেওয়া হয়। তো ওর বাবা এই দৌড়ঝাঁপে এত ক্লান্ত হয়ে পড়েছিল, এবং তার পায়ে ভেরিকোজ ভেন আছে, সেই যন্ত্রণাটা আরম্ভ হয়ে গেল। তো মেয়ের কষ্ট হচ্ছে, রাত্রি 10টা বেজে গেছে তখন আমার নিচে যে ননদ থাকে একতলায়, তাকে গিয়ে বললাম, তার বরকে গিয়ে বললাম যে আপনি কি যাবেন আশিসদা আমার সঙ্গে? বলে হ্যাঁ। আমি আর ওই আশিসদা মিলে উবার বুক করে আমাদের বাড়ি থেকে এনআরএস হসপিটাল, একটা মাত্র স্টপেজ, উবারে 100 টাকা নিল। যাকে তখন তো কেউ টাকা পয়সার কথা ভাবে না, করে তাকে ওখানে গিয়েও কিছু ওই টেস্ট দেখেও তারা আরও টেস্ট দিল এবং বলল সব রিপোর্ট নাকি রাত্রি 1টার পর পাওয়া যাবে। তো ওকে ভেতরে একটা বেঞ্চে কোনো রকমে শুয়ে দিয়ে আমি আমার নন্দাই বাইরে বসে আছি। ভাবো ওইখানে আমরা পৌঁছে গেছি 11টার মধ্যে। তারপরে টেস্ট মানে ওইসব হয়েছে, ব্লাড
দেওয়া হয়েছে, ইউএসজি হয়েছে, আবার নতুন করে সব হয়েছে। হওয়ার পর বসে আছি, 1টার সময় রিপোর্ট দেবে, 1টা বেজে গেল। 1:10 আমার নন্দাই গিয়ে জিজ্ঞাসা করলো রিপোর্ট এসছে না, এখনও আসেনি। রিপোর্ট দিতে দিতে 1:40 হয়ে গেল। ওটা নিয়ে আমরা কোনো রকম, কারণ মেয়েটাকে তো ভেতরে রেখে দিয়েছি, ওই ওয়ারিশের জল দিয়ে এসেছি, ওটা খাবি আর কি করবো। দৌড়ে 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 মানে রীতিমতো দৌড়চ্ছি আমরা। গিয়ে দুজন যে সিনিয়র ডাক্তার তাদের দেখালাম রিপোর্টগুলো। ওনারা দেখে বললেন অ্যাডমিট করতে হবে, কিন্তু আপাতত কোনো সিট নেই, নয় ওকে মাটিতে শুতে হবে, নয় ওই যে রুগীদের যে নিয়ে যায় না স্ট্রেচার, সেইখানে ওকে শুয়ে স্যালাইন চালু করে দিতে হবে। কিন্তু পারিপার্শ্বিক কালকে মানে কাল সকালে 10টা সাড়ে 10টার পর যদি সিট খালি হয় ওপরে কোথাও, তাহলে ওকে ট্রান্সফার করা হবে। বেহাল অবস্থা হসপিটালের, ওখানে রেখে আসতে আমি ভরসা পেলাম না। বাইরে থেকে লোক ঢুকছে এবং আমাদের সামনে সিসিটিভি ক্যামেরা চালু থাকা সত্ত্বেও ওই অপারেশন থিয়েটারে কিছু জিনিস নাকি চুরি হয়ে গেছে, পুলিশ এসছে, হইচই কাণ্ড। আমার ওই মেয়েটাকে আমি ছেড়ে আসতে পারিনি, ওকে সঙ্গে নিয়ে এলাম। তখন আমরা বললাম যে না, আমরা ভর্তি করব না। তখন বলে আচ্ছা সেটা আপনাদের ইচ্ছে। খুবই খারাপ ব্যবহার আমরা পেয়েছি, মানে শুধু এই খারাপ তো আপনাদের ইচ্ছে বলে বলছি না, প্রতি পদে যখন সাহায্য চেয়েছি কেউ পাশে এসে দাঁড়ায়নি। ইভেন যখন ওইখানকার যে ওয়ার্ড বয়রা বলেছেন যে আপনারা ওই মহিলা বিভাগে কোনো রুগীকে গিয়ে রিকোয়েস্ট করুন যে তার পাশে যেন একটু শোয়ার জায়গা দেয়, সেই রুগীর পরিবারও তারা সিট পেয়েছে, তাদের মানে বেডে শুতে পেয়েছে, তারা কেনই বা অ্যালাউ করবে, তারা দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে। তো তাকে নিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন মানে ঠিক করলাম SSKM-এ যাওয়া হবে। SSKM-এ নিয়ে যাওয়া হলো। আমি যাইনি, আমার নন্দাই, আমার বর এবং আমার পাড়ার একটি ছেলে, আমার দেওর তুল্য নিয়ে গেল। কীরকম ব্যবস্থা দেখো, এটা তো এমার্জেন্সি কেস, এমার্জেন্সিতে নাকি 25টা সিট, সেখানে তার স্থান নেই। এটা সোমবারের কথা বলছি, যেই সোমবারটা চলে গেল। তো বলছে যে এই আজকে হয় সোম, তো মঙ্গল 6-7 দিন আগেকার কথা বলছি। তো বললো একটা সোমবারে তাকে SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। তখন আমার বর বললো যে না, আমরা ইমার্জেন্সিতে রাখবো না, আমরা যেই বেডে পে দিয়ে থাকতে হবে, পয়সা দিয়ে থাকতে হবে, সেই বেডে আমি আমার মেয়েকে অ্যাডমিট করব, সেটা কেবিনও হতে পারে বা যাই হতে পারে। তখন ওরা বলল ওই কেবিনের যে দেখাশুনো করে বা কেবিন সম্বন্ধে যারা বলে যে কেবিন দেওয়া হবে কি না হবে কে জানি না, সে ডাক্তারও হতে পারে, কোনো মাতব্বরও হতে পারে, বা কোনো পার্টির লিডারও হতে পারে, সে সঠিক জ্ঞান ওরা দিতে মানে পিকচার বা ইনফরমেশান তারা দিতে পারেনি। উনি নাকি ওই ভদ্রলোক, উনি নাকি প্রত্যেক শুক্রবার হসপিটাল ভিজিট করেন এবং উনি দেখে বুঝবেন তবে তোমাকে পেয়েবেল যা কেবিন বা দেওয়া হবে। তা ভাবো, সোম থেকে শুক্রবার আমি ওয়েট করব। আমার মেয়ে পায়ে পড়েছে রীতিমতো, দয়া করুন, এরকম করে ভিক্ষে চেয়েছে, আমি মরে যাব, আমি হার্ট ফেল করে মরে যাব। ইতিমধ্যে ওই টেস্ট রিপোর্টসগুলোতে, এখানে অবশ্য ওরা মন দিয়ে টেস্টের মানে প্রিভিয়াস যে টেস্ট রিপোর্টসগুলো দেখেছে, দেখা গেছে হিমোগ্লোবিন 6 না 7, এবং যেন প্রেশার নিয়েছে, ব্লাড প্রেশার 70/50, মানে ভাবো কীরকম লো প্রেশার। তাতেও ওদের দয়া হয়নি। ওরা যদি ইমার্জেন্সি ওয়ার্ডের ওই 25টা বেড যদি ফিলও হয়, সেখানকার যদি ওদের মাটিতেও ব্যবস্থা করে দিত, হাজার হোক ওটা এমার্জেন্সি তো সেখানে। আর আমার মেয়েরও তো এমার্জেন্সি না, শুক্রবার পর্যন্ত আমার ওয়েট করতে হবে, তবে আমি পাবো। মেয়ে ফেরত এলো, কিন্তু ওই যে আমার পরম গুরু আছে ভোলানাথ, তাকে তো আমি সমানে ডেকে চলেছি এবং তার মন্ত্র সমানে আমি জপ করে চলেছি যে একটা পথ দেখাও, একটা পথ দেখাও। মা তো আমি, আর ওর বাবা তো মানে নাওয়া খাওয়া নেই। তারপরে যাই হোক, ওই SSKM-এ যারা দেখছিল আউটডোরে, তাদের মধ্যে একটি মহিলা ডাক্তার ছিল, বিদিশা দত্ত, তার নাম না করলে আমার পরম মানে খুব অপরাধ হবে। উনি বললেন যে আপনি কোথায় থাকেন? তখন আমার হাজব্যান্ড বললো আমরা শিয়ালদায় থাকি। বললো আপনি যদি মনে করেন আমার এতে আমার স্ট্রিট থানার কাছে আমার একটা
চেম্বার আছে, আমি সন্ধ্যে 7টা থেকে 9টা সেখানে আমি বসি। আপনি যদি মনে করেন আপনি সেখানে নিয়ে আসবেন, আর আমি যা পেশেন্টের অবস্থা দেখছি ওকে টানা হেঁচড়ে করার দরকার নেই। আমি ওর রিপোর্টগুলো দেখে নিয়ে আমি কিছুটা মানে তো মানে ওষুধ দিয়ে ওকে মানে দিতে পারবো, মানে আমি দেখতে পারবো। আপনি যদি মনে করেন নিয়ে আসতে পারেন, আমি কথা বলবো। তো আমার বর ওকে ফিরিয়ে নিয়ে এলো, আসার পর সন্ধ্যে 7টার সময় গেল। যাবার পর উনি রিপোর্টসগুলো ভালোভাবে দেখলেন। উনি ফার্দার কোনো টেস্ট আর দেননি, শুধু একটা কথাই বলেছেন যে আমি এই ওষুধটা এগুলো দিচ্ছি, 6টা মতো ওষুধ দিয়েছে, তো ওষুধ দিচ্ছি এবং অবভিয়াসলি খেতে হবে। তো আমার বলছে না, ও তো কিছু খেতে পাচ্ছে না, খেলেও একটা ওয়্যাক মানে বমির টেন্ডেন্সি আসছে। তো আচ্ছা, সেদিনকে আবার যেদিনকে এসএসকেএমে ভর্তি হলো সেদিনকে ও লুজ মোশন মানে পাতলা পটি শুরু হয়ে গেছে। তো উনি ওষুধ দিলেন 6টা, বলে এটা খেয়ে দেখুন, 3 দিন দেখুন, তারপরেই তো শুক্রবারটা চলে আসছে। তো আমি পার্সোনালি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো যাতে আপনাকে একটা পেয়েবল সিট বেড দেওয়া হয়। তো ওই ওষুধটা খাওয়ার পর 2 দিন পর দেখলাম ও অনেকটা ভালো হয়েছে এবং খাওয়ার রুচিও এসছে, এবং এখন ওই সেদ্ধ ভাত 4টে কি 5টা দলা বলতে পারো খাচ্ছে, তার বেশি না। কিন্তু যে অসহ্য যন্ত্রণাটা কিন্তু অনেক কমে গেছে, খাওয়ার রুচিটা এসছে, আর ওই তোমার ওই যে বমি যে হয়ে যাচ্ছিল সেটা একদম বন্ধ হয়ে গেছে, এবং গায়ে যে টেম্পারেচারটা ছিল হাই টেম্পারেচারটা সেটা একদম নেই। কালকে রাত্রিবেলা 99 ছিল, এরকম 98 99 ম্যাক্সিমাম 100, মানে ইনফেকশনটা কমে গেলে ওই ডাক্তার বলেছেন। এর মধ্যে আবার 2 দিন পর আবার ফোন করা হয়েছে কেমন আছে জানাতে বলেছিলেন, তো জানানো হয়েছে যে জ্বরটা বা যাই হোক, তাহলে মনে হয় আমার ওষুধে কিছুটা হলেও কাজ দিচ্ছে। তবে একটা কথা বলে রাখি, ও যখন এই ব্যাপারটা মানে ভালো হয়ে যাবে তখন অবশ্যই আপনারা একটা চেস্টের ডাক্তার দেখিয়ে নেবেন। আমি তো চেস্টের ডাক্তার নই, ওর চেস্টেরও তো ইনফেকশন আছে, তো এই 7 দিনের ওষুধ কমপ্লিট হলে আপনারা অবশ্যই চেস্টের ডাক্তার দেখিয়ে দেবেন। ভাবো, এ তো তার হাতে রাখলো না, মানে বলতেই পারতাম আমি চেস্টের চিকিৎসাও করবো, তা না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পরম গুরু একটা পথ দেখিয়েছেন বলে আজকে এই ডক্টর দত্তকে আমরা পেয়েছি। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করো। আমি তো আর কিছু চাই না বলো, আমি চাই তোমরা আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করো। তোমাদের যার বাড়িতে যে তোমাদের গুরুদেব আছে, গুরু মা আছেন, আরাধ্য দেবতা আছে, প্রত্যেকের কাছে প্রার্থনা করো আমার হাসি খুশি মেয়েটা যেন আবার সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, কাজে কর্ম যেতে পারে। এবং তোমাদের কাছে আমার আর একটা অনুরোধ আছে, দেখো ও কোর্ট পাড়ায় যায়, খিদেও তো পায়, এখন তো বাইরের খাবার খাওয়া বারণ, বাড়ি থেকে খাবার সেটা হয়তো খুব গরমে নষ্ট হয়ে যেতেও পারে। আমার নিজের মেয়ে বলে বলছি না, ও কিন্তু খুব ভালো ড্রাফটিং করতে পারে ইংলিশে, এবং ওর ইংলিশ বলা খুব ভালো, মানে এটা আমি আমার নিজের মেয়ে বলে বলছি না, নির্ভুল এবং খুব ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলে, এবং যে ড্রাফটিং করা, ওকালতি যে ড্রাফটিং করা সেগুলোতে ও মানে বলতে পারো মানে অনেক বড় লয়াররা ওর ড্রাফটিং দেখে খুশি হয়, মানে ওর যে সিনিয়র সে তো ওকে দিয়েই ড্রাফটিং করে। তো তোমাদের কাছে আমার আর একটা অনুরোধ আছে, যদি তোমাদের কোনো চেনা জানা ল ফার্ম থাকে তাহলে ও গিয়ে বসে কাজটা করতে পারে, বা ও বিবিএ ল, বিএলএলবি না, এলএলবি না, ও হলো বিবিএ ল। তো কিছুটা কোয়ালিফিকেশান তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, যদি কারো ল ফার্ম থাকে জানাশুনো যেখানে সে বসে কাজ করতে পারে, তোমরা নিশ্চয়ই ইন্টারভিউ নেবে, ওকে বাজিয়ে নেবে, তাহলে মেয়েটার একটু উপকার হয়। কারণ এখন তো দুর্বল হয়ে পড়েছে, হিমোগ্লোবিন কম, এবার যার আন্ডারেও কাজ করে সে তো তাকে এই কোর্ট ওই কোর্টে পাঠায়, তারপরে এখন মনে হয় ও অনেক দিনই এই দৌড়ঝাঁপটা করতে পারবে না, ওর একটা অফিসিয়াল কাজের দরকার। তাই প্লিজ তোমাদের বাড়িতেও তো সন্তান আছে, আমার সন্তানের পাশে একটু দাঁড়াবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা তোমাদের দরকার নেই, আমার দরকার নেই,
তোমরা আমার বন্ধু হয়ে এইটুকুনি করো, প্রথমত একটু প্রার্থনা করো মেয়েটা যেন সুস্থ হয়ে ওঠে, এবং যদি পারো, যদি কোনো ল ফার্ম তোমাদের চেনা জানা থাকে, কোনো কোম্পানিজ তোমাদের চেনা জানা থাকে, একটু লিঙ্কটা পাঠিয়ে দিও, ওয়েবসাইটটা পাঠিয়ে দিও, প্লিজ 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 পাশে থাকো। থ্যাংক ইউ।